ইংলিশ বাজারে বিজেপি পেয়েছিল মাত্র 11.7%। সেখান থেকে আজকে এই 2021-এ আপনি কি আশা করছেন? দিতে পেরেছিলাম, মানুষ আশীর্বাদ করেছিলেন। 1,32,000 ভোটার নির্বাচিত এবং 98,000 ভোট ছিল। এটা পশ্চিমবাংলার 294 সিট, যেটা ভারতীয় জনতা পার্টি কন্টেস্ট করেছিলাম আমরা পার্টির পক্ষ থেকে। এটা তার মধ্যে অন্যতম বেস্ট পারফরমেন্স ছিলেন যে এই বাংলাতেও আমরা যেন আমাদের রিপ্রেজেন্টেটিভ কেন্দ্র সরকার পাঠাতে পারি। আজকে বিধানসভা নির্বাচন বলতে পারেন ওটা একটা প্রেরিউড ছিল, যেটা আমাদের দীর্ঘ কুশলতা হয়েছিল 19-এর হাত 21-এর হাত। পশ্চিমবঙ্গের ভোটের উত্তাপ আমরা সবাই টের পাচ্ছি। 8 দফা ভোটের মধ্যে 2 দফা ভোট শেষ, অর্থাৎ 60টি বিধানসভা আসনের ভোট শেষ হয়ে গেছে। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি ইংলিশ বাজার বিধানসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। দিদি, আপনাকে নমস্কার। গত বিধানসভায় 2016 বিধানসভাতে ইংলিশ বাজারে বিজেপি পেয়েছিল মাত্র 11.7%। সেখান থেকে আজকে এই 2021-এ আপনি কি আশা করছেন? তার আগে একটা স্টোরি হলো 2019-এ আমি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সেখানে ইংলিশ বাজার আমার অন্যতম বিধানসভা ছিল। এই বিধানসভাতে রেকর্ড পারফরমেন্স দিতে পেরেছিলাম, মানুষ আশীর্বাদ করেছিলেন। 1,32,000 ভোটার নির্বাচিত এবং 98,000 ভোট ছিল। এটা পশ্চিমবাংলার 294 সিট, যেটা ভারতীয় জনতা পার্টি কন্টেস্ট করেছিলাম আমরা পার্টির পক্ষ থেকে। এটা তার মধ্যে অন্যতম বেস্ট পারফরমেন্স তাই ইংলিশ বাজারের মানুষ তারা ভীষণভাবে বোঝায়দিকে চেয়েছিলেন, পরিবর্তন চেয়েছিলেন। সেটা আমরা 2019-এর নির্বাচনে ধরে দিয়েছিলেন এবং বিপুল সংখ্যায় ভোট পেয়েছিলাম। আপনারা জানেন যে আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তাকে 1% বেশি ভোটার নিতে দিন। তাই এই বিধানসভার যে চিত্র, তাতে আমার মনে হচ্ছে যে আমরা একটা বিপুল সংখ্যায় আপনি আশা করছেন যে এবার বিধানসভা ভোটে আপনি জিতবেন। দিদি, 2019-এর লোকসভা নির্বাচন আর 2021-এর বিধানসভা নির্বাচন হচ্ছে সম্পূর্ণ পরিপ্রেক্ষিত আলাদা। সেখানে কেন্দ্রে একটি স্থায়ী সরকারের লক্ষ্যে নরেন্দ্র মোদীকে দেখে মানুষ ভোট দিয়েছিল। সেই একই ফল এবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেখা যাবে, এটা আপনি কী করে আশা করছেন? সেই টোন আর টেনার এখনও আছে। তার কারণ হচ্ছে, যখন আমরা লোকসভা নির্বাচন করেছিলাম সেই সময় সাধারণ মানুষ তারা পরিবর্তন চাইছিল এবং তারা মোদিজির স্কিম, মোদিজির কাজ, গ্রামে গ্রামে মোদি স্কিমের যে বেনিফিশিয়ারি তাদের সংখ্যা লক্ষাধিক। তাই তারা মোদিজিকে আশীর্বাদ করেছিলেন, চেয়েছিলেন যে এই বাংলাতেও আমরা যেন আমাদের রিপ্রেজেন্টেটিভ কেন্দ্র সরকারে পাঠাতে পারি। আজকে বিধানসভা নির্বাচন বলতে পারেন ওটা একটা প্রেরিউড ছিল, যেটা আমাদের দীর্ঘ কুশলতা হয়েছিল 19-এর হাত 21-এর হাত। মানে উনি দীর্ঘ অনেকদিন আগে থেকেই বলে দিয়েছিলেন যে 2019-এর পরে তৃণমূলের বিধায়ক ঘন্টা বেড়ে যাবে এবং সেটাও কিন্তু হয়েছে। যে মুখটা এখন তৈরি হচ্ছে মানুষের মধ্যে, সেটা কিন্তু পরিবর্তনের জন্যই তারা তখনও রয়েছে। হ্যাঁ, লোকসভা ভোটের পরে দিলীপ ঘোষ উনি এখানে এসে প্রথম ওনার যে স্লোগান ছিল যে 19-এ হাফ এবং 21-এ সাপ, এই স্লোগানকে সামনে রেখে আপনারা এগিয়েছেন। এবং যদি লক্ষ্য করা যায় যে 18টি লোকসভা আসনে বিজেপি জিতেছে, তাতে প্রায় 125-এর মতন বিধানসভাতে বিজেপি কিন্তু এগিয়েছিল। তো এরপরে আমফান পরবর্তী সময়ে বিজেপি শাসক দলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কিন্তু মমতা ব্যানার্জি যে ধরনের উন্নয়ন কর্মসূচি দিয়েছে,
দুয়ারে সরকারের মতন এমনকি দুয়ারে রেশনের ব্যবস্থাও করেছেন, তো স্বাস্থ্যসাথী কার্ড করেছেন। না, এই জায়গায় আমার একটু স্পেসিফিক কথা বলা আছে। দুয়ারে সরকার এটা একটা শব্দের খেলা। দুয়ারে সরকার দেখুন কিছু নয়, হরিয়ানা সরকার, উত্তরপ্রদেশ সরকার, সরকার আপকে দুয়ার, এই আজ থেকে চলছে না, এটা কংগ্রেসের প্রোগ্রাম প্রায় গত 20-25 বছর ধরে আমরা দেখে এসেছি বিভিন্ন স্টেটে এই প্রোগ্রামটা হয়, সরকার আপকে দুয়ার। এটা হয়, এটাতে কী হয়, যিনি রুলিং পার্টিতে যারা থাকে তারা সরকারি আধিকারিকদের নিয়ে এক জায়গায় বসেন, জনতা দরবার করেন, মানুষের প্রবলেমগুলো শোনেন, সেটাকে অন দ্য স্পট সলভ করার চেষ্টা করেন। কিন্তু সরকারি তন্ত্র এমন জিনিস, এগুলো মানুষকে গিমিক দেওয়া। আমি দীর্ঘদিন যে গভর্নেন্স আর অ্যাডমিনিস্ট্রেশন দেখেছি, তাতে আমি দেখেছি এই গিমিক দিয়ে আপকে দোয়ার বলে কোনো প্রবলেম সলভ করা যায় না। কেননা যে প্রসেস আমাদের দেশের যে রেড টেপ, সেটা অতিক্রান্ত করতে বহু সময় লাগে। তো দেখে মনে হয় যে এখানে আধিকারিকরা বসে আছেন, রাজনৈতিক নেতারা বসে আছেন, মন্ত্রীরা বসে আছেন, এটা মোর অফ এ মানে সফট, যেটা মানুষকে সেল করা হয়, মার্কেট করা হয়, কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম রিড্রেসাল যেটা করে সেটা কিন্তু সরকারি দপ্তরেই করে, সেটা এভাবে হয় না। প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলছেন যে রেশন দিয়েছেন, উনি কোথায় রেশন দিলেন? যারা রেশন আপনারা করোনাকালে পেয়েছেন, সেগুলো সমস্ত আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় মোদিজির নেতৃত্বে তারা ঘরে ঘরে করোনাকালে এই ফ্রি সার্ভিস দিয়েছেন, নিঃশুল্ক পরিষেবা দিয়েছেন, যেন মানুষ না খেতে মরে। অনেকের কাজ চলে গিয়েছিল লকডাউনের সময়, ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছিল, যারা মাইগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিক, তারা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন, তাদের পরিবারকে রাহাত পৌঁছানোর জন্য আজকে আমাদের এই রিলিফ হিসাবে এটা দেওয়া হয়েছিল। সেটাকে যদি মমতাদি বলেন, উনি তো এগুলোকে মানে সব কিছুই আমরা দেখেছি, যেগুলো কেন্দ্রীয় প্রকল্প সেগুলো একটা অন্য নাম দিয়ে উনি রাজ্যে চালু করে দেন। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, উনি টাকা পেয়েছেন কেন্দ্র সরকার থেকে, লিখে রেখেছেন বাংলা আবাস যোজনা। তো এই যে একটা বাহুবলী জোর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষকে মিসলিড করা, মিসগাইড করার যে প্রক্রিয়া, সেটা প্রথম মানুষ বোঝেনি, কিন্তু এখন গ্রামে গঞ্জে গেলেই বোঝা যায় হই হই করে লোকে বর্তমান সরকারকে বিদায় জানানোর জন্য এখন তৈরি হয়ে আছে। আমি ইংলিশ বাজারের পক্ষ থেকে বলছি, আমি যেখানে ক্যাম্পেইন করতে চাই সেখানকার মানুষ যেভাবে উৎসাহের সঙ্গে ক্যাম্পেইন করছে, দেখে মনে হচ্ছে তারা বিজয় মিছিল বার করেছে। ইংলিশ বাজারেও একটা বেশ বড় সংখ্যক মুসলিম ভোট আছে, তো এই ভোটটা বিষয়টা হিন্দু মুসলিমের নয় না, আমরা দেখেছি অন্যান্য স্টেটে, উত্তরপ্রদেশে বলুন কি অন্য জায়গায় বলুন, সেখানে দেখা গেছে যে মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মুসলিম ভোট বিজেপি সেভাবে পায়নি। তো বিধানসভা ভোটের নিরিখে আপনি আমাকে এই জায়গাটা বলুন, কীভাবে এই জায়গাটা আপনারা ম্যানেজ করেন? বিষয়টা ম্যানেজমেন্টের নয়, বিষয়টা হিন্দু মুসলিমের নয়। আমাদের মাননীয় মোদিজির নেতৃত্বে আমরা যা দেখেছি, ওনার মেন স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। এবং আপনি দেখবেন ওনার প্রত্যেকটি বক্তব্যে উনি বলেন দেশ কি 130 crore জনতাকে নিয়ে, মানে উনি সবসময় মানুষকে মনে করিয়ে দেন কাস্ট, ক্রিড, রিলিজিয়নের বেসিসে দেশকে ভাগ করা যাবে না, সমস্ত মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। আমরা যখন সরকার এসে যাই, বিরোধীরা তো বারবার এই অভিযোগটা করছে যে বিজেপি মানেই একটা হিন্দুত্বের দল, এমনকি এখানকার শাসক দল বলুন, এটা বিরোধীদের বারবার বলছি, শাসক দল বলুন, বামপন্থের নেতারা বলুন, কংগ্রেস নেতারা বলুন, বিরোধী দল তারা ইস্যু বানাবে, তারা নন ইস্যুকে ইস্যু বানাবে, তারা কথা বলবে, সেটা অন্য কথা। এমনকি বিজেপিকে এখানকার বলছে মারোয়ারি গুজরাটিদের দল, এটা বাঙালিদের দল নয়। এভাবে দেখুন, বিরোধীরা তাদের ইডিয়ম ইউজ করেন, আমি তার মধ্যে যাব না। তারা কি বলবেন, কীভাবে বলবেন, নিজেদের ব্র্যান্ডিং কীভাবে করবেন, মার্কেটিং কীভাবে করবেন, সেভাবে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে যে মোদিজির নেতৃত্বে আমরা যা দেখেছি একটা ইনক্লুসিভ গভর্নেন্স মানে প্রত্যেকটি কাস্ট, কমিউনিটি, ক্রিড তাদেরকে মানে কোনো ডিসক্রিমিনেট না করে যে স্কিমগুলো তৈরি হয়েছে। ফর এক্সাম্পল, আপনি উজ্জ্বলা যোজনায় যারা পেয়েছেন, আমরা কি দেখে দিয়েছি কে মুসলিম কে হিন্দু? সবাই পেয়েছি, গ্রামে গিয়ে সবাই পেয়েছে। আপনি দেখুন, আমি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে লাভার্থী ইউনিট, সেটার প্রমুখ কার্যকর্তা আমি দেখেছি
প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হয়েছে, সেখানে কি আমরা হিন্দু মুসলিম দেখে দিয়েছি? দ্য বেসিক ইয়ার্ডসিক যে প্যারামিটারের ভিত্তিতে তারা পেয়েছে সেটা সরকার তৈরি করেছে, এবং মানুষের সোশিয়াল ইকোনমিক কন্ডিশন তার বেসিসে যে প্যারামিটার ভারত সরকার তৈরি করেছে এবং রাজ্য সরকারদের সঙ্গে কনসালটেশনের মাধ্যমে করেছে, সেই প্যারামিটারের ভিত্তিতেই কিন্তু তারা এই স্কিমগুলোর বেনিফিট পেয়েছে। সেখানে আমরা যদি সেটা রাজনীতিকরণ করি, যেটা আমরা বারবার দেখেছি পশ্চিমবঙ্গে, মানে যেটাই আপনি করতে যাবেন তার রাজনীতিকরণ করা হয়। আপনি দেখেছেন যে এখানে পুলিশ, গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে যা পলিটিসাইজেশন হয়েছে, রাজনীতিকরণ এবং ক্রিমিনালাইজেশন দেওয়া হয়েছে, সেটা আনপ্রেসিডেন্টেড। আজকে পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক কাঠামো, তার উপরে যা রাজনৈতিক চাপ আছে, তাদের কাছে কোনো ফ্রিডম নেই। আজকে আমরা পুলিশ বলুন, অ্যাডমিনিস্ট্রেশন বলুন, যারা আমাদের সরকারি স্কিমগুলো মানুষের ডোর স্টেপে পৌঁছে দেয়, তাদের উপর যা রাজনৈতিক প্রেশার রয়েছে, তার জন্য তারা আনবায়াসড, ইন্ডিপেন্ডেন্ট একটা যে কাজ করা উচিত তারা করতে পারে না। পশ্চিমবঙ্গের বিষয়টাই হচ্ছে রাজনীতিকরণ। যতক্ষণ না পর্যন্ত সিস্টেম অফ গভর্নেন্স সেটাকে আমরা ডিপলিটিসাইজ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি সার্বিকভাবে কারোর উপকার করতে পারবেন না, এবং এই রাজনীতিকরণ থেকেই যাবে। আমরা কখনো হিন্দু মুসলিম যার যেটাতে বেনিফিট সেটা নিয়ে তারা কথা বলবেন। আমার মনে হয় আমাদের অন্যতম মুদ্রাই হচ্ছে যখন কামরূপ ক্ষমতা, আমার মনে হয়েছে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখব। আমরা ক্রিমিনালাইজেশন অফ সিস্টেম এটা হতে দেবো না, আমরা করাপশনকে ইনস্টিটিউশনালাইজ করতে দেব না, এবং আমরা গভর্নেন্সের মধ্যে যে নিউট্রালিটি হচ্ছে বিউটি অফ গভর্নেন্স, বিউটি অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমি রাজনীতি করতে পারি, কিন্তু আমার যারা অফিসার সরকারে কাজ করছে ওনারা রাজনীতি করবেন না। তাদের কাজ হচ্ছে সরকারি ব্যবস্থার মধ্যে উইদিন দি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যে সরকারি বেনিফিট সেটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেয়। আমার শেষ জিজ্ঞাসা আপনার কাছে, আপনি ইলিশ বাজার বিধানসভাতে জেতার ব্যাপারে মানে 100% আপনি আশাবাদী, এবং লোকসভা ভোটের নিরিখে বিজেপি সেখানে সত্যি সত্যি তার মানে শাসক দলকে অনেকটাই পিছনে ফেলে লিড নিয়েছে। আমার এখানে একটা জিজ্ঞাসা যে এই নব্য এবং আদি এই যে বিজেপির দ্বন্দ্ব, এইটা কি কোথাও আপনার বিধানসভা এলাকায় প্রভাব ফেলবে? বিজেপির মধ্যে নব্য এবং আদি দেখুন, এই যে সব গল্প নব্য আদি, এই সমস্ত যে গল্প, আমাদের সাংগঠনিক দল এবং অত্যন্ত শৃঙ্খলা মধ্যে দিয়ে এই দলের যে ফ্রেমওয়ার্ক, ডিসিপ্লিন, সেটা আমি দেখেছি। তো এই ডিসিপ্লিনের মধ্যে বেশ কার্যক্ষম হয়েছে, বারবার বিক্ষোভ দেখানো হয়েছে। মানুষ তো রক্ত মাংসের শরীর, তারা বিভিন্নভাবে রিয়াক্ট করতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবারে যা পরিস্থিতি পশ্চিমবাংলার রাজনীতি, আমি দেখেছি, আমার নিজে চোখে দেখা, তৃণমূলের লোক বিজেপির ঝান্ডা নিয়ে টায়ার পোড়াচ্ছে, আর মিডিয়াকে রেখে ছবি করে বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখছে। তো এই ধরনের পরিস্থিতি পশ্চিমবাংলায়, একমাত্র পশ্চিমবাংলাতে ইলেকশনের আগে এই পরিস্থিতি ঘটেছে। তার জন্য আমার মনে হয় যে এটা একটা পলিটিক্যাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের যে এখন অবস্থা, এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড পলিটিক্স নয়, মানে আমরা একটা ট্রান্সফরমেশনের সময় দিয়ে যাচ্ছি। তাই এই ট্রান্সফরমেশনের মধ্যে নানা রকম ঘটনা ঘটতে পারে, সেগুলো নিয়ে আমাদের সাংগঠনিক দল, আমাদের কার্যকর্তারা সবসময় ট্রেনিং, এম্পাওয়ারমেন্টের মধ্যেই থাকেন। আমাদের স্কুলের মতো ক্লাস নেওয়া হয় আমাদের প্রত্যেকে, সেগুলো চলছে এবং চলবে। তার অ্যানালিসিস আপনারা একভাবে করছেন, আমরা একভাবে করছি। আমাদের যে ইন্টারনাল ফিডব্যাক, তাতে আমরা দেখেছি যে প্রত্যেকটি দলে কিছু মানুষ থাকেন যাদের নানান রকম একটা সমস্যা হতে পারে, সেই সমস্যাটাকে যারা স্পট করেছেন তারা সেটা নিয়ে রাজনীতিকরণ করার চেষ্টা করছেন। কেন করেছেন? তারা একটা পিকচার দেওয়ার চেষ্টা করছেন যে দেখো বিজেপিকে আন্ডার এসআইসি, তা কিন্তু নয়। গোষ্ঠীদ্বন্দ্ব আছে তৃণমূলের, গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে নেই। বিজেপি যারা ওয়ার্কার, তারা কিন্তু সলিড ওয়ার্কার, তারা জীবন দিয়ে দেবে, রক্তক্ষয়ী সংগ্রাম করেছে। 140 জনের মতো কার্যকর্তাকে আমরা প্রাণ হারিয়েছে, এবং প্রায় 10,000-এর উপর কার্যকর্তা তারা বিভিন্নভাবে বিভিন্ন ফলস কেসের শিকার হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলছেন। আজকে দেখুন, শোভন চট্টোপাধ্যায় টিকিট না পেয়ে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় টিকিট না পেয়ে তারা বিজেপি থেকে সরে গেলেন।
বহুজন তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। বর্ধমানের গলসিতে মনোনয়ন জমা দিতে গিয়ে ফিরে এসেছে, নতুন প্রার্থী হয়েছে, প্রচুর জায়গায় বিক্ষোভ দেখুন হয়েছে। এইগুলো সবই হচ্ছে মানুষের অর্থমন্ত্রের সুবিধা। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিজের জীবনকে চালান এবং আইডিওলজিকে কখনো গ্রহণ করতে পারে, কখনো পারে না। এই গ্যাপগুলো মানুষ করতে পারে। তো সেগুলোকে আমরা বললাম যে আমরা একটা সাংগঠনিক দল, আমাদের শৃঙ্খলার মাধ্যমে, মানে এটা তো কোনো রেজিমেন্টেড কনসেন্ট্রেশন ক্যাম্প নয় যে একটা মানুষ তার বক্তব্য রাখতে পারবে না। তার মনে হয়েছে সে রিয়াক্ট করেছে, তার জন্য আমাদের কার্যকর্তারা আছে যারা তাদেরকে আবার বুঝিয়ে যে কীভাবে আমাদের কী করা উচিত, কী আমাদের হয়েছে, কী আমাদের হয়নি, কী আমরা পেতে পারি, কী আমরা পাইনি, কী আমাদের এক্সপেকটেশন হওয়া উচিত, কী আমাদের এক্সপেকটেশন নয়, অ্যান্ড হোয়াট ইজ আওয়ার পার্সোনাল এক্সপেকটেশন, আর কোনটা আমাদের দেশের জন্য এক্সপেকটেশন। আমাদের পার্টির মোটোই হচ্ছে নেশন ফার্স্ট, পার্টি নেক্সট অ্যান্ড ব্যক্তি লাস্ট। এটা হচ্ছে আমাদের দলের মেন মতো। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি দেখেন, আমরা যা কিছুই করি না কেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ। আমরা আমাদের রাষ্ট্রের সাথে, দেশের সাথে আমরা কাজ করি। সেখানে যদি কারো পার্সোনাল কিছু অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাসপিরেশনে ঘা লাগে, সেটা ঠিক করে নেওয়া বা তাদেরকে কাউন্সিলিং করা বা বোঝানো, সেটার দায়িত্বও কিন্তু আমাদের। কেননা আমরা এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রসেস। আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান একটা এভলিউশন, একটা প্রসেস। সেই প্রসেসটা তো আমাদের চলবে, তার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশনে লড়তে আরম্ভ হচ্ছে। আসলে ধন্যবাদ দিদি, আমাদের সঙ্গে কথা বলছি। আমার সবাই